গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস নিশিপদ্ম। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। বেশ কিছুদিন হলো হারাধন সপরিবারে তার কলকাতার বাসায় এসেছেন। সবাই খুব খুশি। হারাধন বাজারে বেরোচ্ছেন থলি হাতে। পেছন থেকে ভূত এসে বলে, আমিও যাব বাবা তোমার সঙ্গে। হারাধন বাধা দিয়ে বলেন, তুই কোথায় যাবি? পড়তে বস। কমলা বলে, যাক না, বাজারটা চিনে আসুক। হারাধন আর দ্বিরুক্তি করতে পারেন না। ভূতকে সঙ্গে নিয়ে বাজারে যান। ভূত তার বাবার হাত থেকে থলি দুটি নিয়ে চলতে থাকে হারাধনের পিছু পিছু। পুষ্পের বাড়ির সামনে দিয়ে বাজার যাবার রাস্তা। এই রাস্তাটা যতটা সম্ভব তাড়াতাড়ি পার হয়ে যান হারাধন। সবসময় তার মনে ভয়, যদি পুষ্প তার সঙ্গে কথা বলে, যদি এ পাড়ার লোকে জানতে পারে পুষ্পর সঙ্গে তার পরিচয় আছে। হারাধন তাই প্রতিদিনই এই পথটা তাড়াতাড়ি পার হয়ে যান। আজও তাই গেলেন। ভূত প্রায় ছুটতে ছুটতে চলেছে তার পিছু পিছু। পুষ্পের বাড়ির সামনের একটি বাড়ির দরজার পাশে লেখা গৃহস্থের বাড়ি। এ বাড়িতে ভাড়া থাকেন এ পাড়ার একজন গণ্যমান্য ব্যক্তি, খুব বড় ব্ল্যাক মার্কেটিয়ান বিরিঞ্চি বাবু আর তার আধুনিকা স্ত্রী মলি। তাদের বাড়ির দরজায় কড়া নাড়ছেন এক ভদ্রলোক। দরজা খুলে মুখ বাড়ায় বিরিঞ্চি বাবুর স্ত্রী মলি। বলে, কাকে চাই? ভদ্রলোক বলেন, বিরিঞ্চি বাবু আছেন? হ্যাঁ আছেন, আপনি দাঁড়ান, আমি ওকে ডেকে দিচ্ছি। বলে মলি ভেতরে যায়। একটু পরেই বিরিঞ্চিবাবু বেরিয়ে আসেন। সেই ভদ্রলোক এবং বিরিঞ্চিবাবুর মধ্যে চোরা কারবারের দরদাম নিয়ে কথাবার্তা চলতে থাকে। পুষ্প তখন তার ঘর পরিষ্কার করছে। বিছানায় বসে অন্য দুটি বনিতা। তাদের একজনের নাম ছন্দা, অন্যজন বীণা। দুজনে বসে বসে চা খাচ্ছে। ছন্দা চায়ে চুমুক দিয়ে বলে, কিলো পুষি, কাল নাকি তোর বাবুর সঙ্গে ঝগড়া হয়েছিল? পুষ্প বলে, আমাদের ঝগড়া আর ভাব, বেশি মাতলামি করছিল, তাই বিদায় করে দিয়েছি। বুড়ি বাড়োয়ালি বলতে বলতে এসে ঢোকে, মাতলামি করবে না তো কি আরতি করবে? তাও করে মাসি, তাও করে। বলতে বলতে পুষ্প তাকে রাখা সিগারেটের কৌটা থেকে 5 টাকা বের করে বাড়িওয়ালির হাতে দিয়ে বলে, এই নাও তোমার কমিশনের টাকা। টাকাটা হাতে নিয়ে আধ ফোকলা মুখে জর্দা কালো কটি দাঁত বের করে এক মুখ হেসে বাড়িওয়ালি বলে, হেমন বাবুকে চটাসনি পুষি, বাবু তো নয়, লক্ষ্মী। কইল বিনি, চন্দি, তোদেরটা দে, কাল তো সারা রাত খুব হুল্লোড় করেছিস। বিনা বলে, দিচ্ছি, যাও। হ্যাঁ, সকাল থেকে পরের ঘরে আড্ডা না দিয়ে নিজের ঘরে আয়, এসে আমার টাকাটা তাড়াতাড়ি দিয়ে দে। বলতে বলতে হেলতে দুলতে মুটকি বাড়িওয়ালি বেরিয়ে যায়। সেদিকে তাকিয়ে বিনা বলে, কমিশনের টাকাটা মাসির রোজ ভোরবেলাতেই চাই। ছন্দা বলে, না নিলে ওর চলবে কিসে? দিনমজুরের কাছ থেকে দিনের টাকা না নিলে ওর চলবে কেন? এমন সময় আবার বাড়িওয়ালি ডাক শোনা যায়, ছন্দে, বিনি। বিনার ছন্দা বিরক্ত হয়ে বেরিয়ে যায়। পুষ্প ঘর পরিষ্কার করতে থাকে। সেই গৃহস্থ বাড়ির সামনে তখনও বিরিঞ্চিবাবুর সঙ্গে সেই ভদ্রলোকের দরদাম নিয়ে কথা কাটাকাটি চলছিল। হঠাৎ বিরিঞ্চিবাবুর স্ত্রী মলি এসে তাদের কথোপকথনে বাধা দিয়ে বলে, কি গো, বাজারে যাবে না? বিরিঞ্চিবাবু আরও 2-1 কথা বলে ভদ্রলোককে বিদায় করে দিয়ে বাজারে যান। পুষ্প তার ঘরের জঞ্জালগুলো নিয়ে এসে গৃহস্থ বাড়ির পাশে রাখা ডাস্টবিনটায় ফেলতে থাকে। হঠাৎ হারাধনের কথায় ঘুরে তাকায়। দেখে ভূতু বাড়ির দিকে ছুটে চলেছে বাজারে থলি হাতে। পুষ্প সামনে দিয়ে ছুটে চলে যায়। ওরে, অত জোরে ছুটিসনি, পড়ে যাবি। বলতে বলতে হারাধনও তাড়াতাড়ি ভূতুর সামনে দিয়ে চলে যেতে যান।
পুষ্প একরকম তার পথ আগলেই বলে, দাদাবাবু। হারাধন এদিক ওদিক তাকিয়ে পুষ্পকে প্রায় না চেনার ভান করে বলেন, আমাকে বলছো? পুষ্প বলে, হ্যাঁ। আপনি বুঝি এপারে বাসা নিয়েছেন? হ্যাঁ। বলে হারাধন তাড়াতাড়ি চলে যেতে চান। পুষ্প বলে, ওটি বুঝি আপনার সে আগের পক্ষের ছেলে ভূতু? হারাধন বিব্রত বোধ করে কোনো রকমে উত্তর দেন, হ্যাঁ। পুষ্প বলে, অনেক বড় হয়ে গেছে, ওকে আমি কতটুকু দেখেছি। হারাধন তার কথায় ভালো করে কর্ণপাত না করে এদিক ওদিক তাকিয়ে দেখেন তাদের কথা কেউ শুনছে কিনা। হ্যাঁ, শুনছে। পাশের পানের দোকানে কিছু অসামাজিক লোক, কিছু বনিতা তাদেরই দিকে তাকিয়ে আছে। গৃহস্থ বাড়ির বউ মলিও রয়েছে জানলায় দাঁড়িয়ে, তার কানেও যাচ্ছে বোধহয় পুষ্পর কথা। হারাধন অস্বস্তি বোধ করেন। পুষ্পর প্রতি ঘৃণায় রাগে তার গা রি করে ওঠে। তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে গিয়ে আবার ফিরে আসেন পুষ্পর কাছে। পুষ্প কিছু বুঝতে পারে না। হাসি মুখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় হারাধনের মুখের দিকে। কঠিন কণ্ঠে হারাধন বলেন, শোনো পুষ্প, তুমি এভাবে আমার সঙ্গে আর কথা বলো না। চমকে ওঠে পুষ্প, তার মুখের হাসি মিলিয়ে যায়। অবাক হয়ে বলে, কেন দাদাবাবু? বিরক্তির সঙ্গে বলেন হারাধন, সে কথাও কি তোমায় বুঝিয়ে বলতে হবে? আমি সমাজে বাস করি, তুমি অসামাজিক। তোমার সঙ্গে কথা বললে অসম্মান হয়, পাপ হয়। পাথরে মূর্তির মতন নিশ্চল পুষ্প অস্ফুট উচ্চারণে বলে, দাদাবাবু, এ আপনি কি বলছেন? হারাধন বলেন, ঠিকই বলছি। আমি যে তোমার পরিচিত, এ পরিচয় দয়া করে কারো কাছে দিও না, দিলে আমার ক্ষতি হবে। সুতীক্ষ্ণ বাণের মতন কথাগুলো পুষ্পর বুকে ছুঁড়ে দিয়ে হারাধন হনহন করে চলে যান সেখান থেকে। বানবিদ্ধা হরিণীর মতন সর্বাঙ্গে জ্বালা ধরে যায় পুষ্পর। লজ্জায়, দুঃখে, অপমানে বেশ কিছুক্ষণ তার মুখে কোনো কথা সরে না, পা চলে না, চোখে পলক পড়ে না। স্থির নিশ্চল পাথরের মূর্তির মতন ডাস্টবিনটার পাশে দাঁড়িয়ে থাকে পুষ্প। একদিন বিকেলবেলা ভূতু তাদের বাড়ির সামনে কয়েকটি ছেলের সঙ্গে বল খেলছে। ভূতু খেলছে গোলে। একটি বল ধরে হাই কিক করতেই বলটি গিয়ে পড়ে পুষ্পর বাড়ির গলির মধ্যে। ছেলেরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করে, কেউই বলটা আনতে যায় না। ভূতু তাদের এই ভাবান্তরের কারণ কিছুই বুঝতে পারে না। একটি ছেলে আরেকটি ছেলেকে বলে, এই বলটা নিয়ে আয়। পিন্টু সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমি পারবো না। প্রথম ছেলেটা আরেকটি ছেলেকে বলে, ভন, তুই যা। ভনও জবাব দিয়ে বলে, আমি তো ওখানে যাবই না, ওকেই যেতে বলো। বলে ভন ভূতুকে দেখায়। প্রথম ছেলেটি ভূতুকে বলে, এই ভূতু, তুই যা, বলটা নিয়ে আয়। ভূতু ওদের বল আনতে না যাওয়ার কারণ কিছুই বুঝতে পারে না, কিন্তু কেউ যেতে রাজি হচ্ছে না দেখে একটু ভয় পেয়ে বলে, ওখানে কিছু আছে নাকি? পিন্টু বলে, কেন, ভয় করছে? ভূতু মনের ভয় গোপন করে বলে, না। পিন্টু বিদ্রুপে সুরে বলে, না তো যাও, বলটা নিয়ে এসো। ভূতু যায় বল আনতে। পুষ্পর বাড়ির পাশের গলিতে বলটা খোঁজে, পেয়েও যায় তাড়াতাড়ি। বলটা নিয়ে ফিরে আসছিল ভূতু। হঠাৎ পুষ্পর ঘর থেকে নাচের বোল আর তবলা ঘুঙুরের আওয়াজ শুনে থমকে থামে। ধীরে ধীরে গিয়ে পুষ্পর ঘরে দাওয়ায় ওঠে। দরজার পর্দার নিচের ফাঁক দিয়ে হামাগুড়ি দিয়ে দেখে ভেতরে একটি সুন্দরী যুবতী নাচ প্র্যাকটিস করছে। একজন তবলচি তবলা বাজাচ্ছে, আর নাচের মাস্টার মুখে নাচের বোল বলে চলেছে। পুষ্প ঘরের একপাশে দাঁড়িয়ে আয়নায় চুল আঁচড়াচ্ছে। বাড়িওয়ালা এসে পুষ্পকে জিজ্ঞেস করে, পুষি, ঝর্ণা তোর ঘরে নাচ শিখছে কেন রে? পুষ্প বলে, তুমি জানো না মাসি,
ঝর্ণার সঙ্গে নমিতা বলে যে মেয়েটি থাকে তার জ্বর হয়েছে। ঝর্ণা এদের কথাবার্তা শুনে নাচ বন্ধ করে। এমন সময় ছন্দে এসে ঢোকে। বাড়িওয়ালিকে বলে, মাসি, কাল্লু তোমায় ডাকছে, চল দেখি। বলে মাসি চলে যায় ছন্দার সঙ্গে। ঝর্ণা আবার নাচ শুরু করে। হঠাৎ ওরা দরজার পর্দার নিচে তাকিয়ে দেখে ভূত হামাগুড়ি দিয়ে নাচ দেখছে আর নাচের তালে তালে বল বাজাচ্ছে। ঝর্ণা দেখে নাচ বন্ধ করে। পুষ্প পর্দা ঠেলে বাইরে আসে। ভূত হকচকিয়ে উঠে দাঁড়ায়। পুষ্প তাকে ধরতে যায়, ভূত ছুটে পালায়। পুষ্প তার যাওয়ার দিকে হাসি মুখে তাকিয়ে থাকে। ধীরে ধীরে তার মুখে ভাবান্তর ফুটে ওঠে। মনে পড়ে তার গ্রামের কথা। ভূত তখন কত ছোট। পুষ্প তাকে কোলে নিয়েছিল, আদর করেছিল। সেই ভূত আজ কত কি ভাবে পুষ্প। তার বুক থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ঠেলে বেরিয়ে আসে। বাড়িওয়ালের কথায় তার সম্বিত ফিরে আসে। কি লো পুষি, এখানে দাঁড়িয়ে কি করছিস? সন্ধে হয়ে এলো, যা যা সাজতে বস। বলে বাড়িওয়ালি পাশের দোকান থেকে জর্দা নেয়। পুষ্প তখনও চুপ করে দাঁড়িয়ে থাকে ভূতুর যাওয়ার পথের দিকে। রাত্রিবেলা হারাধনের সঙ্গে খেতে বসেছে ভূতু। লক্ষ্মী, গাবু, পাটু ঘুমোচ্ছে। কমলা পরিবেশন করছে। ভূতু হঠাৎ মুখের ভাত ফেলে দিয়ে খকখক করে কাশতে থাকে। হারাধন বলেন, কি হলো রে? ভূতু বলে, গলায় কাটা আটকেছে। হারাধন বলেন, শুকনো ভাত খা। ভূতু একদলা শুকনো ভাত খায়। হারাধন খাওয়া বন্ধ করে তার দিকে তাকিয়ে থাকেন। বলেন, গেল গেল, গিলে খা। না না, চিবুস না, গিলে ফেল। ভূত ভাতের দলাটা গিলে খায়। হারাধন প্রশ্ন করেন, গেল? ভূত দুবার ঢোক গিলে বলে, না। কই দেখি। বলে হারাধন তার গলায় আঙুল দিয়ে দেখতে থাকেন। ভূত অক্কক করে বমি করে ফেলে। কমলা তরকারি দিতে এসে দেখে নাক সিটকোয়। ভূত খকখক করে কাশতে থাকে। হারাধন কমলাকে বলেন, ওকে কাটা ভর্তি গাদার মাছ দিলে কেন? মুখ ছামটা দিয়ে কমলা বলে, অত পেটি মাছ পাবো কোথায়? আনো তো ভারী এক পো মাছ। ভূত গলায় আঙুল দিয়ে কাশতে কাশতে স্নানের ঘরে আসে। কমলা বিকৃত মুখে বিকৃত স্বরে ভূতুর খাওয়ার দিকে তাকিয়ে বলে, তোমার এই ছেলেটি হচ্ছে এক নম্বরের ল্যাবা। এমন সময় পুষ্পদের বাড়ির দিক থেকে হৈ হৈ গোলমাল ভেসে আসে। হারাধন ও কমলা জানলা দিয়ে দেখে পুষ্পদের বাড়ির সামনের গলিটা অন্ধকার হয়ে গেছে। কিছু লোকজন ছুটোছুটি করছে। কমলা নাক সিটকে স্বামীকে বলে, এ বাড়িটা তুমি ছেড়ে দাও, পাড়াটা বিশ্রী। হারাধন কোনো উত্তর না দিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। পুষ্পদের বাড়িতে গোলমাল হচ্ছে। কয়েকটি বারবনিতাও হুড়হুড় করে ঢুকে পড়ে। তাদের সবাই ভয়ে কাঁপছে। অনঙ্গ তখন গোলমালে কোনো ভ্রুক্ষেপ না করে তাকিয়ায় হেলান দিয়ে হুইস্কির নেশায় প্রায় মশগুল হয়ে আছে। হঠাৎ এদের এভাবে আসতে দেখে বলেন, কি হলো বাবা? মেয়েদের মধ্যে নমিতা বলে, দুর্গার ঘরে যে পাঞ্জাবিটা আসতো সে মাতাল হয়ে ছোড়া খুঁড়াচ্ছে। পুষ্প বলে, দুর্গা কোথায়? নমিতা বলে, দরজা বন্ধ করে দিয়েছে। অনঙ্গবাবু আর এক পেগ হুইস্কি গলায় ঠেলে বলেন, দুর্গার ঘরে পাঞ্জাবির হানা? নো নো, দেন হি মাস্ট নট বি আ পাঞ্জাবি, হি মাস্ট বি জটাধারী মহাদেব। এমন সময় বিনা ছুটতে ছুটতে এসে বলে, সর্বনাশ হলো, পাঞ্জাবিটা দুর্গার দরজা যেরকম লাথি মারছে, দুর্গার কি হবে পুষ্পদি? পুষ্প নিজের মনে বলে, সত্যিই তো, খুব ভয়ের কথা, কি হবে? অনঙ্গ বলেন,
কোনো ভয় নেই, সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি বা ভয়। বিনা বলে, এ শিশির নয়, ফুটন্ত জল, জল ঠান্ডা করে দিচ্ছি। বলে অনঙ্গ বিছানা ছেড়ে উঠতে চান। পুষ্প ভয় পেয়ে বাধা দিয়ে বলে, না না, আপনি যাবেন না, ওর হাতে ছোরা আছে। হ্যাঁ, ওর ছোরা। বলে অনঙ্গ বেরিয়ে যান। মেয়েরাও বেরিয়ে যায় তার পিছু পিছু। পুষ্প যায় অনঙ্গর সঙ্গে। উঠোনে প্রচুর ভিড়। অনেকে ভিড় করে দূরে দাঁড়িয়ে দেখছে। সবারই চোখে মুখে ভয়। একটা পাঞ্জাবি একটি ঘরের দরজায় লাথি মারছে। তার হাতে একটা ছোরা। কেউ কাছে যেতে সাহস করছে না। অনঙ্গ তখন পুষ্পর ঘর থেকে বেরিয়ে আসেন। সবাই তাকে যেতে বারণ করে। অনঙ্গ কারো কথা শোনেন না। এগিয়ে যান পাঞ্জাবির দিকে। পাঞ্জাবি তখনও ছোরা ঘোরাচ্ছে আর দরজায় লাথি মারছে। অনঙ্গ তার পেছন দিক থেকে এগিয়ে গিয়ে অতর্কিতে পাঞ্জাবির ছোড়াশুদ্ধ হাত দুটো জড়িয়ে ধরেন। দুজনে ধস্তাধস্তি শুরু হয়। পুষ্প একপাশে ভয়ে সিটিয়ে দাঁড়িয়ে থাকে। অনঙ্গকে চিনতে পেরে পাঞ্জাবিটা একটু শান্ত হয়ে বলে, কন বাবু? অনঙ্গ বলেন, হ্যাঁ, দাও, ছোড়াটা দাও। বলে তার হাত থেকে ছোড়াটা নিয়ে বলেন, কি হয়েছে বলো তো? পাঞ্জাবি প্রচুর নেশা করেছে। কোনো রকমে জড়ানো স্বরে বলে, দুর্গা কেন বাড়ি খুলছে না বাবু? ও তো আমার, ওকে আমি মাসোহারা দিই। অনঙ্গ বলে, সে তো আমরা জানি, কিন্তু হলো কি? পাঞ্জাবি বলে, ও হামার, তবে উসকো ঘর মে দুসরা আদমি কাহাকে থাকেগা? অনঙ্গ বলেন, বুঝেছি, তুমি রক্ষিতাকে সাধী স্ত্রী করতে চাও, মানে দেশি হুইস্কিকে মিষ্টির শরবত বানাতে চাও। অলরাইট। বলে দুর্গার দরজায় টোকা দিয়ে ডাকেন, দুর্গা, আই দরজাটা খোল রে দুর্গা। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। পুষ্প বলে, এই দুর্গা, দরজাটা খোল, কোনো ভয় নেই তোর। ধীরে ধীরে দরজাটা খুলে দাঁড়ায় দুর্গা। অনঙ্গ তাকে চুপে চুপে জিজ্ঞেস করেন, ঘরে কেউ আছে? দুর্গা বলে, না, কেউ নেই। পুষ্প বলে, তবে দরজা খুলছিলি না কেন? দুর্গা বলে, আমার বাচ্চাটার কাল থেকে খুব জ্বর, আমায় কিছুতেই ছাড়ছে না। বলে পাঞ্জাবিকে দেখিয়ে বলে, ওকে আর যেতে বলুন। বলে দরজাটা আস্তে আস্তে বন্ধ করে দেয়। পাঞ্জাবি কিছুই বুঝতে পারে না, জিজ্ঞেস করে, ক্যা বলা? পুষ্প বলে, আপনি আজ যান। পাঞ্জাবি অনঙ্গকে জিজ্ঞাসা করে, ও ক্যা বলা? অনঙ্গ বলেন, ও যা বলছে তাতে তো দেশি হুইস্কি মিস্ত্রির শরবত হয়ে বসে আছে বাবা অজিত সিং। পাঞ্জাবি অনঙ্গর কথার কোনো অর্থই খুঁজে পায় না, বলে, ও ক্যা বলা? অনঙ্গ বলেন, মানে দুর্গা যে বাচ্চাটির কথা বলল, ওটা কি তোমার? পাঞ্জাবি বলে, নেহি নেহি। অনঙ্গ বলেন, তুমি এক্ষুনি বলছিলে দুর্গা তোমার। দুর্গা যদি তোমার হয়, তাহলে দুর্গার ছেলেটিও নিশ্চয়ই তোমার। অতএব হয় তুমি বাসুদেব কিংবা নন্দ। পাঞ্জাবে প্রশ্ন করে, নন্দ কেয়া? অনঙ্গ বলেন, আরে আমাদের ওই কৃষ্ণজি আছেন না, কৃষ্ণজির দুই বাপ। এক বাপ হলো বাসুদেব, সে হলো আসল বাপ, আর এক বাপ হলো নন্দ, সে হলো পালক বাপ। তাই বলছি, হয় তুমি নন্দ কিংবা বাসুদেব। এখন তোমরা ওই ছেলেটির জন্য তাড়াতাড়ি একজন ডাক্তার টাক্তার নিয়ে এসো। পাঞ্জাবি বলে, নেহি, হাম নেহি জায়গা। অনঙ্গ তাকে বুঝিয়ে মুঝিয়ে বলে, যাও যাও, হাজার হোক একটা বাচ্চা, তার অসুখ, না বলতে নেই, যাও যাও। অনঙ্গর কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে ডাক্তার ডাকতে যায় অজিত সিং।
অনঙ্গ তার যাওয়ার দিকে তাকিয়ে হাঁপ ছেড়ে পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছতে থাকেন। বলেন, ওফ, ঘাম ছুটিয়ে দিল। পুষ্প বলে, ওফ, আমার যা ভয় হয়েছিল, চলুন। ওরা ফিরে আসে পুষ্পর ঘরে। পুষ্প গ্লাসে হুইস্কি ঢেলে দিতে দিতে বলে, এমন গোয়ার তুমি করতে আছে? অনঙ্গ গ্লাসে চুমুক দিতে দিতে বলেন, কেন, আমার তো বেশ ভালোই লাগলো। কেমন নায়ক বনে গেলাম, মানে হিরো। পুষ্পর ঘরের বাইরের দিকে দরজাটা যে খোলা ছিল এতক্ষণ, গণ্ডগোলের মধ্যে পুষ্প বা অনঙ্গ কারোরই খেয়াল ছিল না। হঠাৎ দরজা দিয়ে নেপাল বারুদ যে ঢুকে পড়ে থমকে দাঁড়িয়ে যান। বলেন, হে, একটু বেটাইমে এসে বিরক্ত করলাম। মুচকি হেসে অনঙ্গ বলেন, সে কি মশাই, বিরক্ত করবার রাইট তো আপনারই আছে, কারণ সতীলক্ষ্মী পুষ্পকে তো আপনি এ পথে নিয়ে এসেছেন। পুষ্প আপনার সৃষ্টি, আপনি তার স্রষ্টা। বিদ্রুপাত্মক সুরে অনঙ্গর কথাগুলি শুনে নেপাল একটু অপ্রতিভ হয়ে পড়েন। দেতো হাসি হেসে বলেন, হে, কি যে বলেন, আমি তো নিমিত্তি মাত্র, ভব সব্যসাচী। তা আমি বেশিক্ষণ থাকবো না। শোন পুষ্প, কাল দেশে যাচ্ছি, তা তোর মা গোটা 30 টাকা চেয়েছিল। বিস্মিতভাবে পুষ্প বলে, মা? দুবার ঢোক গিলে জোকের মতন ঠোঁট দুটো জিভ দিয়ে চেটে নিয়ে নেপাল বলেন, হ্যাঁ, দিবি নাকি? পুষ্প অবাক হয়ে তার দিকে চেয়ে অনঙ্গর দিকে দৃষ্টি ফেরায়। অনঙ্গ হুইস্কি শেষ করে গেলাসটা টেবিল থেকে নামিয়ে রেখে নেপালের কাছে এগিয়ে এসে বলেন, আচ্ছা নেপাল বাবু, ঘাস খেতে খেতে গরুগুলোও মাঝে মাঝে উপর দিকে তাকায়। আপনি বোধহয় ভুলেও কোনোদিন উপর দিকে তাকান না। নেপাল তার কথার অর্থ বুঝতে না পেরে বলেন, মানে? মানে বলে একটু থেমে অনঙ্গ হঠাৎ নেপালের হাত ধরে, চলুন বুঝিয়ে দিচ্ছি, বলে প্রায় একরকম টলতে টলতে নেপালকে ঘরের বাইরে নিয়ে আসেন। নেপাল অবাক হয়ে তার দিকে তাকায়। অনঙ্গ তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলেন, পুষ্প জানে। নেপাল উদ্গ্রীব হয়ে প্রশ্ন করেন, কি কি জানে? তার মা মারা গেছে। হ্যাঁ? বলে আঁতকে ওঠেন নেপাল বাড়ুজ্জে। অনঙ্গ বলেন, হ্যাঁ, এ পাড়ায় সবাই জানে, অতএব যবনিকা পতন। বলে অনঙ্গ পকেট থেকে 30 টাকা বার করে নেপালের দিকে বাড়িয়ে ধরে বলেন, নিন। না না। আরে মশাই, না না বলতে আছে, কষ্ট করে এলেন, নিন। বলে টাকাগুলো নেপালের হাতে গুজে দিয়ে প্রায় গলা ধাক্কা দিয়েই নেপালকে দূর করে দেন। সকালবেলা হারাধন মশারি খুলছেন। ভূত ছাড়া সব ছেলেমেয়েরা তখনও ঘুমোচ্ছে। কমলা মেঝে বসে চায়ের জল চড়াচ্ছে। ভূত বাইরে থেকে দুধ আর খবরের কাগজ নিয়ে আসে। কাগজটা হারাধনকে দিয়ে কমলার কাছে দুধের প্যানটা নামিয়ে রাখতে রাখতে বলে, নতুন মা, তাড়াতাড়ি খেতে দাও, স্কুলের সময় হয়েছে। সৎ ছেলের প্রতি স্বভাবজাত রুক্ষস্বরেই বলে কমলা, রান্নাঘরে তাকে খাবার আছে, নিয়ে খা গিয়ে যা। ভূত আর বিন্দুমাত্র কালবিলম্ব না করে রান্নাঘরে যায়। দেখে তাকের উপর একটি থালায় ছোট্ট একখানা পোড়া রুটি আর একটুখানি গুড়। দেখে ভূতুর মুখটা করুণ হয়ে ওঠে। থালাটি তুলে নিয়ে রুটি আর গুড়টুকু মুখে পুড়ে চিবোতে চিবোতে এসে কমলাকে বলে, আর রুটি আছে? না। বলে কমলা আপন মনে চা ছাকতে থাকে। হারাধন লক্ষ্য করেন, নিমেষের মধ্যে ভূতুর খাওয়া হয়ে গেল। ভূত করুণ মুখে থালাটা ধীরে ধীরে কমলার পাশে নামিয়ে রেখে স্নানের ঘরে যায় মুখ ধুতে। কমলা হারাধনকে চা দেয়। ভূত মুখ ধুয়ে এসে হারাধনকে বলে, বাবা, আজ আমার বইগুলো নিশ্চয় এনো। হারাধন বলেন, আচ্ছা। ভূত চলে যায় পাশের ঘরে। সেখান থেকে বই নিয়ে স্কুলে যায়।
হারাধন জানলা দিয়ে তার যাওয়ার পথে তাকিয়ে থাকেন। হারাধনের মনটা ভারী হয়ে আসে। তার কত আদরের ভূতু আজ সৎমার হাতে পড়ে কতই না লাঞ্ছনা ভোগ করে। পেটে খিদে, অথচ সবসময় পেট ভরে খেতে পায় না। ময়লা কিটকিটে জামা পরে থাকে, মাথায় তেল নেই, চুলগুলো উস্কো খুস্কো হয়ে হাওয়ায় উঠছে। ভূতুর কিন্তু তবু কোনো নালিশ নেই, কখনো কিছু বলে না কাউকে। হারাধন সবই লক্ষ্য করেন, কিন্তু কমলাকে কিছু বলবার সাহস নেই তার। এক কথা বললে কমলা তাকে হাজার কথা শুনিয়ে দেবে। আধ পেটা খেয়ে, রুক্ষ চুলে, ছেঁড়া ময়লা জামা প্যান্ট পরে ভূত স্কুলে চলেছে। হারাধন জানলা দিয়ে তার যাওয়ার দিকে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। কমলার দিকে ফিরে যতটা সম্ভব কথার স্বরে কোমলতা মিশিয়ে বলেন, ভূতুর জন্য আরও কিছু খাবার রাখলেই পারতে। ঝংকার দিয়ে ওঠে কমলা, এত সকালে স্কুল, আবার কি দেব? হারাধন তবু ধীর স্বরে বোঝাবার চেষ্টা করে বলেন, আহা, রাগ করছো কেন? দেখলে তো, কাল রাত্রে গলায় কাটা আটকে বেচারার খাওয়াই হলো না। বিদ্রূপের স্বরে বলে কমলা, কি করে জানবো তোমার ছেলের গলায় কাঁটা আটকাবে? যাক, কথা বাড়িয়ে লাভ নেই, বাজার থেকে কি আনতে হবে বলো। বলে হারাধন ঠক করে চায়ের কাপটা টেবিলে রাখেন। কমলা বোঝে ভূতুর জন্য তার মনে জ্বালা ওঠে। কমলা বলে, রোজ যা আনো তাই আনবে। বলে যেতে গিয়ে আবার ফিরে এসে হারাধনের সামনে দাঁড়িয়ে শ্লেষের সুরে বলে, হ্যাঁ, ভালো কথা, তোমার আদুরে ছেলের জন্য ভালো দেখে পেটির মাছ এনো। হারাধন আর মনের জ্বালা গোপন করতে পারেন না। তড়াক করে উঠে বাজারের থলি নিতে নিতে রুক্ষস্বরে বলেন, আমি তো সকলের জন্যই আনব। বলে হনহন করে তিনি বেরিয়ে যান বাড়ি থেকে। কমলা কটমট করে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। পুষ্পর বাড়ির সামনের রাস্তা দিয়ে হারাধন বাজারে যান। সারা রাস্তা ভূতুর কথা ভাবতে ভাবতে চলেন। পুষ্প তার ঘরে সদ্য স্নান করে এসে লাল পাড় গরদের শাড়ি পরে। আয়নার সামনে দাঁড়িয়ে সিঁথিতে দগদগে করে সিঁদুর দেয়। কপালে বড় করে সিঁদুরের টিপ পরে। তারপর হাতে মুখে গঙ্গাজল ছিটিয়ে একটি থালায় ফল, মিষ্টি আর একটি সাজিতে ফুল, বেলপাতা, ধূপকাঠি ইত্যাদি সাজিয়ে নিয়ে ষষ্ঠীতলায় পুজো দিতে যায়। পার্কের পাশ দিয়ে চলেছে পুষ্প। দেখে ভূতদের স্কুলের ছুটি হয়েছে। ভূত কয়েকটি ছেলের সঙ্গে বাড়ি ফিরছে। কাছাকাছি আসতেই স্নেহসিক্ত স্বরে পুষ্প বলে ভূতুকে, কি গো খোকা বাবু, স্কুল থেকে ফিরছ? ছোট একটি হ্যাঁ বলে ভূতু চলে যায়। পুষ্প পুজোর থালা সাজি হাতে নিয়ে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। তার সামনে সেই গৃহস্থ বাড়ির বউ মলি খুব সেজে গুজে মুখের লিপস্টিকটা ঠিক করতে করতে পুষ্পর সামনে দিয়ে চলে যায় গটগট করে। পুষ্প জানে বউটি কোথায় চলেছে। স্বামীর কাজে বেরোনোর পর বউটি বেরিয়েছেন তার উপপতির কাছে। পুষ্প ভাবে, তবু এরা গৃহস্থ বাড়ির কুলবধূ, আর আমরা? এইসব নানা কথা ভাবতে ভাবতে পুষ্প পার্কের বাঁধানো ঘাটটার পাশ দিয়ে চলে যায় ষষ্ঠীতলায় পুজো দিতে। ভূত বাড়িতে ফিরে বইগুলো রেখে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে বলে, নতুন মা, খেতে দাও, বড় খিদে পেয়েছে। কমলা বলে, দেরি হবে। লক্ষ্মী বসেছিল মায়ের কাছে, বলে, দাদা, চান করবে না? ভূতু বলে, করব। কমলা বলে, হ্যাঁ, আগে চান করো। ভূতু তাড়াতাড়ি জামাটা খুলে এক খাবলা তেল নিয়ে মাথায় খুঁজতে খুঁজতে বলে, নতুন মা, পার্কের পুকুরে চান করে আসব? কমলা বলে, যেখানে তোমার খুশি। এই কথা শুনে ভূতু ছুটে যায় পার্কের পুকুরে স্নান করতে। লক্ষ্মী বলে, মা, আমাদের খেতে দাও। স্নেহে গদগদ হয়ে কমলা বলে, এই যে মা,
লক্ষ্মী মা, পাটুকে নিয়ে এসে বসো। লক্ষ্মী পাটুকে নিয়ে এসে বসে। কমলা তাদের খেতে দেয়। একটা বড় কড়াই উনুনে চড়িয়ে তাতে জল, সোডা, সাবানের টুকরো দিয়ে কাপড় সেদ্ধ করতে দেয়। ভূতু খুব তাড়াতাড়ি স্নান করে ফিরে এসে বলে, নতুন মা, তাড়াতাড়ি খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। কমলা তখন সেদ্ধ কাপড়গুলো একটা ঝুড়িতে তুলতে তুলতে বলে, দাঁড়া, এই কাপড়গুলো আগে কেচে নেই। ভূতুর কথাগুলো যেন কান্না হয়ে বেরিয়ে আসে। খুব খিদে পেয়েছে নতুন মা। ঝাঁঝে ওঠে কমলা। দাঁড়া, বাবু যেন একেবারে ঘোড়ায় জিন দিয়ে এলেন। এই কাপড়গুলো সব কাচবো, তারপর খেতে দেব। বলে কমলা আরও কতগুলো নোংরা জামা কাপড় কড়ায় ফেলে ডোবাতে থাকে। খিদের জ্বালায় ভূতুর প্রায় চোখ ছলছল করে আসে, কিন্তু কোনো উপায় নেই। কেঁদে গড়াগড়ি গেলেও যে নতুন মার কথা নড়চড় হবে না, এ কথা ভূতু ভালো করে জানে। তাই বাধ্য হয়ে এ ঘরে চলে আসে ধীরে ধীরে। খিদেয় তার পেট জ্বলতে থাকে। হঠাৎ ভূতুর দৃষ্টি গিয়ে পড়ে তাকে রাখা আচারের বড় বড় কাঁচের জারগুলোর দিকে। তার জিভে প্রায় জল গড়িয়ে আসে। ভূত আস্তে আস্তে চৌকিতে উঠে আচারের একটা বড় জার তাক থেকে নামায়। কিন্তু খুলতে গিয়ে এক মহা সর্বনাশ ঘটে যায়। জারটা মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। শব্দ শুনে ছুটে এসে কমলা জারটার অবস্থা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। এলোপাথারি প্রহার করতে থাকে ভূতুকে, মারতে মারতে বাড়ি থেকে দূর করে দেয়। ভূতু কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পার্কের পুকুরের সেই বাঁধানো ঘাটের রোয়াকে বসে দু হাঁটুতে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। একে খিদের জ্বালা, তার উপরে অমানসিক প্রহার ভূতুর অসহ্য হয়ে ওঠে। কিন্তু কি করবে সে? শুধু কান্নাটা আরো বাড়ে। পুষ্প ষষ্ঠীতলার পুজো দিয়ে ফিরছিল। ভূতুর কান্না ততক্ষণে থেমে গেছে। উদাস দৃষ্টিতে তাকিয়ে নির্জন পার্কে একা বসে আছে ভূতু। খালি গা, একটা ছেঁড়া ময়লা হাফ প্যান্ট পরনে। চুলগুলো না আঁচড়ানোর জন্য খোঁচা খোঁচা হয়ে আছে। দূরে একটা ঘুঘু পাখি একটানা ডেকে চলেছে। পুষ্প ভূতুকে দেখে ধীরে ধীরে এগিয়ে যায় তার কাছে। বলে, এ কি খোকাবাবু, এখানে বসে? বাড়ি যাওনি? ভূতু চুপ করে থাকে। পুষ্প আবার বলে, যাও, বেলা হয়ে গেছে। কান্না ভাঙা গলায় ভূতু বলে, এখন গেলে নতুন মা মারবে। মারবে কেন? আচারের জার ভেঙে ফেলেছি। ভাত খাওনি? খাওয়ার কথায় ভূতুর চোখ দুটো জলে ভরে আসে। বলে, না। আহারে। বলে পুষ্প তার পাশে বসে পুজোর থালা থেকে ফল মিষ্টি তুলে ভূতুকে দেয়। পুজোর ফুল ছুঁয়ে দেয় ভূতুর মাথায়। ভূত ফল মিষ্টি হাতে অবাক হয়ে তাকিয়ে থাকে পুষ্পর দিকে। পুষ্প তার গায়ে মাথায় হাত বুলিয়ে স্নেহসিক্ত স্বরে বলে, খাও বাবা, এগুলো খাও, সব তুমি খাও। ভূত খেতে খেতে ঝরঝর করে কেঁদে ফেলে। ও কি, কাঁদছো কেন? কেঁদো না, খাও। বলে পুষ্প আঁচল দিয়ে ভূতুর চোখের জল মুছিয়ে দিয়ে সস্নেহে ভূতুকে নিজের হাতে ফল মিষ্টি খাওয়াতে থাকে। অবাল্য মাতৃস্নেহ বঞ্চিত ভূতু আজ এই নির্জন পার্কে পতিতা পুষ্পর মাতৃস্নেহে ধন্য হয়ে যায়। পরম তৃপ্তিতে পুজোর প্রসাদ খেতে থাকে। সন্তান ক্ষুধাতুরা বন্ধা পুষ্পও আজ ভূতুকে নিবিড় করে বুকে পেয়ে নিজেকে ধন্য মনে করে। ভূতুর সৎমার সংসার দিনরাত খিটিমিটি লেগে আছে। আজ সকালেও সামান্য একটা ব্যাপার নিয়ে ঘটে গেল একটা কাণ্ড। সকালে হারাধন দাড়ি কামাচ্ছেন। মেঝেতে বসে কমলা কুটনু কুটছে। বাইরে থেকে ঝি নাকুর মা এলো। তাকে দেখে কমলা বিরক্তির সঙ্গে বলে, আজ এত দেরি করে এলে কেন গো নাকুর মা? নাকুর মা উত্তর দেয়,
5 বাড়ির 5 রকমের কাজ। বলতে বলতে নাকুর মা ঝাঁটা হাতে নিয়ে বাহিরের ঘরের দিকে যায়। এমন সময় গাবুর কান্না শোনা গেল। কমলা দরজার দিকে যায়। ভূত গাবুকে কোলে নিয়ে এসে বলে, কিছুতেই থাকছে না নতুন মা। মুখ বেঁকিয়ে বিকৃত স্বরে কমলা বলে, নিশ্চয় কিছু করেছ। এসো বাবা, মানিক আমার, সোনা আমার। বলতে বলতে কমলা তার কোলের ছেলে গাবুকে কোলে নিয়ে আদর করতে থাকে। হারাধন দাড়ি কামাতে কামাতে বলেন, ওরে ভূতু, তোর বই এনেছি, দেখে নে। ভূত আনন্দে প্রায় লাফিয়ে উঠে ছুটে যায় হারাধনের কাছে। বলে, কই বাবা? বাইরের ঘরে টেবিলে আছে, দেখ। বলে হারাধন দাড়ি কামাতে থাকেন। ভূত ছুটে যায় পাশের ঘরে। বইয়ের প্যাকেট খুলে। তার চোখে মুখে আনন্দ আর ধরে না। লক্ষ্মী হারাধনের কাছে এগিয়ে এসে বলে, বাবা, আমার বই। তোমায় তো অনেক বই কিনে দিয়েছি। ওগুলো ছিঁড়ে গেছে। সেদিন যে হাসি খুশি কিনে দিলাম, সেটা খুঁজে পাচ্ছি না। দেখো, খুঁজে দেখো। না তো মাকে বলো খুঁজে দেবে। কেটে গেল। বলে হারাধন দেখেন দাড়ি কামাতে কামাতে তিনি কথা বলছিলেন। তাই তার অন্যমনস্কতার জন্য গালের বেশ খানিকটা জায়গা কেটে গেছে। লক্ষ্মী সেদিকে ভ্রুক্ষেপ করে না। বই না পাওয়ার জন্য অভিমানে মুখ নামিয়ে মার কাছে গিয়ে দাঁড়ায়। কমলাও ভেতরে ভেতরে গিসগিস করতে থাকে। ওপরে কিছু বলে না, শুধু আনাজ কোটার হাত দুটো একটু দ্রুত তালে চলতে থাকে। হারাধন বাইরের ঘরের দিকে মুখ ফিরিয়ে ডাকেন, ভূতু। ও ঘর থেকে সাড়া দেয় ভূতু। কি বাবা? তাক থেকে ডেটলটা নিয়ে আয় তো, গালটা একটু কেটে গেছে। ভূতু তাড়াতাড়ি ডেটল নিয়ে আসে। হারাধন ডেটল নিয়ে গালে লাগায়। ভূতু সমব্যথীর মতো সেদিকে তাকিয়ে থাকে। ডেটল লাগিয়ে শিশিটা ভূতুর হাতে দিয়ে সস্নেহে হারাধন বলেন, এই নে বাবা, রেখে দে লক্ষ্মী সোনা আমার। ভূতু ডেটলের শিশিটা নিয়ে ও ঘরে চলে যায়। কমলা অকারণে লক্ষ্মীকে খুব মারতে থাকে আর বলে, আর বইয়ের নাম করবি? বই চাই, বই চাই, আর বই নিবি? হারাধন বলেন, মারছ কেন ওকে? ঝাঁঝালো স্বরে কমলা বলে, কেন মারছে তা তুমিও জানো, ন্যাকা সাচ্ছ কেন? হারাধন সব বোঝেন, কিন্তু কোনো কথা না বাড়িয়ে চুপ করে থাকেন। তার এই নীরবতা কমলার মনে আরও জ্বালা ধরিয়ে দেয়। লক্ষ্মীকে আবার মারে। পাটু পাশে বসেছিল, তাকেও মারে অকারণে। তারপর গাবুকে তুম করে কোল থেকে মেঝেতে বসিয়ে দিয়ে রান্নাঘরে চলে যায়। লক্ষ্মী, পাটু ও গাবু তিনজনে তার স্বরে চিৎকার করে কাঁদতে থাকে। এ পরিবেশ অসহ্য লাগে হারাধনের, কিন্তু উপায় নেই। এ ফলের গাছ তার নিজের হাতে লাগানো। কমলার মারমূর্তি দেখে ভূতুর ভয় হয়। ভাবে রোজকার মতন আজকেও সব জ্বালা এসে পড়বে তার উপর। তাই ভূতু এক ফাঁকে গুটি পায়ে বেড়ে যায় বাড়ি থেকে। পুষ্পর স্নেহসিক্ত ব্যবহারের কথা মনে হয় ভূতুর। তাই ধীরে ধীরে এসে উপস্থিত হয় পুষ্পর ঘরের দরজায়। পুষ্প তখন গৃহকর্মে ব্যস্ত ছিল। হঠাৎ দেখে ভূতু তার দরজার পর্দাটা একটুখানি ফাঁক করে উকি দিচ্ছে। এক মুখ হেসে পুষ্প তার কাছে এগিয়ে এসে বলে, হাঁরে খোকা বাবু যে গো, এসো এসো, কোনো ভয় নেই, এসো। বলে ভূতুর হাত ধরে ভেতরে নিয়ে এসে বসায়। বলে, বসো বাবা, বসো। ভূতু তক্তপোষের বিছানায় বসে অবাক হয়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখে। পুষ্প বলে, তোমার নাম ভূতু তো? ভূতু বলে, ওটা ডাকনাম, ভালো নাম শ্রী ভূতনাথ মুখোপাধ্যায়। তুমি কি করে জানলে? আমি তোমাকে ছোটবেলায়। বলেই থেমে যায় পুষ্প। ভূত প্রশ্ন করে, ছোটবেলায় কি?
পুষ্প কথা ঘুরিয়ে বলে, না মানে তুমি আমাদের পাড়ার ছেলে, নাম জানবো না? তোমার দেশ কোথায়? ভূতু বলে, কার্তিকপুর। পুষ্প আদর করে ভূতুর গাল টিপে দিয়ে বলে, আহা, কার্তিকপুরের আমার কার্তিক ঠাকুর, দাঁড়াও। বলে পুষ্প একটা কৌটা থেকে বিস্কুট এনে ভূতুর হাতে দিয়ে বলে, খাও বাবা। ভূত বিস্কুট খায়। পুষ্প তার পাশে বসে সস্নেহে গায়ে হাত বোলাতে বোলাতে বলে, আচ্ছা ভূতু বাবু, হুম, তুমি যে আমাদের এখানে এসেছো, তোমার বাবা মা বকবে না? কেন? বলে ভূত বিস্কুট খেতে খেতে পুষ্পর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। পুষ্প কথা ঘুরিয়ে বলে, না এমনি বলছিলাম, আজ স্কুল নেই? আজ স্কুল ছুটি, তুমি জানো না? সন্তানহীনা পুষ্প তৃষিত চোখে ভূতর মুখের দিকে চেয়ে করুণ স্বরে বলে, কি করে জানবো বাবা, আমার তো আর তুমি নেই। রোজ একবার করে আসবে তো? আসবো। এখন চলি? এক্ষুনি চলে যাবে? হ্যাঁ, বাবা নতুন বই এনেছে, পড়তে হবে না? বলে হাসি মুখে পুষ্পর মুখের দিকে চেয়ে থাকে। পুষ্প বলে, ও বাবা, নতুন বই না হলে বুঝি পড়তে মন বসে না? ভূতু বলে, যা, তা কেন? নতুন বইয়ের নতুন পড়া মুখস্থ করতে হবে না? আচ্ছা বাবা, এসো। আর তোমায় এখন ধরে রাখবো না, রোজ একবার করে এসো কিন্তু। ভূতু ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বেরিয়ে যায়। পুষ্প তার পিছু পিছু বাইরে এসে দাঁড়ায়। ভূতু তাদের বাড়ির দিকে যেতে যেতে বারবার পেছন ফিরে পুষ্পকে দেখে। পুষ্প হাসি মুখে তার দিকে চেয়ে থাকে। ভূতু তাদের বাড়িতে ঢুকে গেলে তবে পুষ্প ঘরে ফিরে যায়। ভূতুর আশায় আজকে সকালটা সব দিনের চেয়ে বেশি সুন্দর বলে মনে হয় পুষ্পর। সুন্দর একটা কোমল আবেশে তার মনটা ভরে যায়। গুনগুন করে আপন মনে গান গাইতে গাইতে বাড়ির কাজ সারতে থাকে পুষ্প। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস নিশিপদ্ম এর দ্বিতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।